ইনকাম ট্যাক্সে এমন কিছু রুলস আছে যে রুলসগুলো ম্যাক্সিমাম মানুষেরই অজানা। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব ইনকাম ট্যাক্সের প্রায় 14-15টি রুল নিয়ে, যেগুলো ম্যাক্সিমাম মানুষের অজানা হতে পারে। এই পয়েন্টগুলোর মধ্যে অনেকগুলো পয়েন্ট আপনারও দেখা যাবে অজানা রয়েছে, এবং তার জন্য আপনারও ইনকাম ট্যাক্সে কোনো না কোনো ভুল হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর হলো ট্যাক্স অন ইপিএফ কন্ট্রিবিউশন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দেখা যায় তারা ইপিএফে একটা টাকা কন্ট্রিবিউট করে। এখন কোনো ব্যক্তি যদি দেখা যায় যে কোনো একটি বছরে 2.5 লাখ টাকার বেশি ইপিএফে কন্ট্রিবিউট করেছে, সেক্ষেত্রে যে এক্সেস অ্যামাউন্ট উনি কন্ট্রিবিউট করেছে তার উপর যে ইন্টারেস্ট উনি আর্ন করবেন সেটা কিন্তু পুরোপুরি রকমভাবে ট্যাক্সেবল। উদাহরণ হিসাবে বলি যে কোনো একজন ব্যক্তি দেখা গেল কোনো একটি বছরে ইপিএফে 3.5 লাখ টাকা ইনভেস্ট করেছেন, সেক্ষেত্রে 2.5 লাখ টাকার ওপর কোনো ধরনের অসুবিধা ওনার হবে না। কিন্তু 2.5 লাখ টাকার বাইরে যে 1 লাখ টাকা রয়েছে সেই টাকার উপর যদি কোনো ধরনের কোনো ইন্টারেস্ট উনি আর্ন করেন, সেটা কিন্তু পুরোপুরি রকমভাবে ট্যাক্সেবল ইনকাম। 2 নম্বর হলো ক্লাবিং ইনকাম। কোনো ব্যক্তি যদি তার স্পাউসকে অথবা তার চিলড্রেনকে কোনো গিফট করে এবং সেটা থেকে তার স্পাউস অথবা চিলড্রেন যদি কোনো ধরনের কোনো রোজগার করে থাকেন, সেটাও কিন্তু পুরোপুরি রকমভাবে তার ইনকামের সাথে যোগ হবে। ধরে নিলাম মিস্টার এ তার ওয়াইফকে 1 লাখ টাকা গিফট করেছেন এবং তার ওয়াইফ সেই 1 লাখ টাকা ব্যাংকে নিয়ে গিয়ে কোনো ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন। এখন ওই 1 লাখ টাকার উপর তার ওয়াইফ যদি কোনো কারণবশত ধরে নিলাম বছরে 7,000 টাকা ইন্টারেস্ট আর্ন করছেন, সেক্ষেত্রে ওই 7,000 টাকা তার ওয়াইফের অ্যাকাউন্টে ট্যাক্সেবল হবে না, সেটা কিন্তু যিনি গিফট করেছেন অর্থাৎ তার হাজবেন্ডের অ্যাকাউন্টে ট্যাক্সেবল হবে। সেম জিনিস অ্যাপ্লিকেবল হবে যদি তার সন্তানকেও উনি কোনো ধরনের কোনো গিফট করে থাকেন। তার সন্তানের বয়স যদি 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রেও সেই টাকার উপর যে ইন্টারেস্ট আর্ন তার সন্তান করবে সেটাও তার ইনকামের সাথে যোগ হবে। যদিও 1500 টাকার একটা ছোট ছাড় সেক্ষেত্রে পাওয়া যায়, তারপরে যে রোজগারটি হবে সেটা কিন্তু পুরোপুরি রকমভাবে ট্যাক্সেবল। কিন্তু তার সন্তানের বয়স যখন 18 বছরের ঊর্ধ্বে হয়ে যাবে, তখন সেখান থেকে যে রোজগারটি হবে সেটা তার সন্তানের অ্যাকাউন্টেই ট্যাক্সেবল হবে। 3 নম্বর হলো ট্যাক্স অন গিফট। অনেক ব্যক্তি ভাবে গিফট থেকে কোনো রোজগার হলে সেটা বোধহয় পুরোপুরি রকমভাবে এক্সেম্পটেড ইনকাম। এটাও কিন্তু একেবারেই নয়। আমরা যদি আমাদের কোনো রিলেটিভের কাছ থেকে কোনো ধরনের কোনো গিফট পাই, সেক্ষেত্রে সেটা পুরোপুরি রকমভাবে এক্সেম্পটেড ইনকাম। এখন রিলেটিভ বলতে আমরা আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দিদি এদেরকে কিন্তু বুঝি। আমি দরকার পড়ে এখানে একটা চার্ট দিয়ে দেবো, যেখান থেকে আপনি বুঝতে পারবেন ইনকাম ট্যাক্স কাদের কাদের আমাদের রিলেটিভ বলছে। এখন এদের বাইরে কোনো ব্যক্তি যদি আমাদের 50,000 টাকার ভ্যালুর ওপরে কোনো ধরনের কোনো জিনিস গিফট করে থাকেন, সেই টাকা কিন্তু পুরোপুরি রকমভাবে আমাদের অ্যাকাউন্টে ট্যাক্সেবল হবে। উদাহরণ হিসাবে ধরে নিলাম যে আমার বার্থডে ছিল, বার্থডের দিন আমার বন্ধু এসছে, সে 1 লাখ টাকা ভ্যালুর কোনো একটি জিনিস আমাকে গিফট করেছে, সেক্ষেত্রে ওই 1 লাখ টাকা পুরোপুরি রকমভাবে আমার ইনকামের সাথে যোগ হবে এবং তার উপর আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। 3 নম্বর হলো সেট অফ লস। বেশ কিছু লোকসান আছে, যেই লোকসানগুলো আমরা কিন্তু আমাদের রোজগারের সাথে সেট অফ করতে পারি, অর্থাৎ অ্যাডজাস্ট করতে পারি। যেরকম হাউস প্রপার্টি থেকে যদি আমাদের কোনো রোজগার হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের যদি কোনো মিউনিসিপ্যাল ট্যাক্স দিতে হয়, সেটাও আমরা ওই হাউস প্রপার্টি ইনকামের থেকে বাদ পাই। এছাড়া আমাদের যদি ওই হাউস প্রপার্টি কেনার জন্য কোনো ধরনের কোনো লোন নিতে হয়, সেক্ষেত্রে যে লোনের ইন্টারেস্টটা হয় সেই ইন্টারেস্টটাও আমরা কিন্তু সেখান থেকে ছাড় পাই, কেননা সেই প্রপার্টি কেনার জন্য সেই ইন্টারেস্টটা আমাকে পেমেন্ট করতে হচ্ছে, সুতরাং ওটাকে একটা লস হিসাবে গণ্য করা হবে। এছাড়াও আমরা যদি শেয়ার মার্কেটে ট্রানজ্যাকশন করি, সেক্ষেত্রেও দেখা যাবে যে অনেক শেয়ারের ক্ষেত্রে আমাদের প্রফিট হবে, অনেক শেয়ারের ক্ষেত্রে আমাদের লোকসান হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্রফিট থেকে আমাদের লোকসানও অ্যাডজাস্ট করতে পারি। যেরকম আমাদের যদি কোনো শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়ে থাকে, সেটা কিন্তু আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেন অথবা লং টার্ম ক্যাপিটাল গেন দুটোর সাথেই অ্যাডজাস্ট করতে পারি। এছাড়াও আমাদের যদি কোনো লং টার্ম ক্যাপিটাল গেন হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখন শর্ট টার্ম আর লং টার্ম সম্পর্কে আপনার যদি খুব একটা ধারণা না থাকে, সেক্ষেত্রে বলবো ডেসক্রিপশনে একটি ভিডিও দেওয়া আছে ক্যাপিটাল গেনের উপর, সেই ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি রকমভাবে ক্লিয়ার হয়ে যাবে যে ক্যাপিটাল গেন কাকে বলে, কাকে শর্ট টার্ম বলে, কাকে লং টার্ম বলে, কখন আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়, সমস্ত বিষয়। 5 নম্বর হলো ট্যাক্স ডিডাকশন অন প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। আমরা যদি কোনো ধরনের কোনো প্রপার্টি কিনি অথবা দেখা গেল আমরা কোনো বিল্ডিং তৈরি করছি, সেক্ষেত্রে আমি আজকে দেখা গেল কোনো হাউস লোন নিলাম। এখন হাউস বিল্ডিং লোন নেওয়ার পর দেখা গেল সেই প্রপার্টি কনস্ট্রাকশন করতে আরও 5 বছর সময় লেগে গেল। সেক্ষেত্রে যতদিন না আমার সেই প্রপার্টিটি তৈরি হচ্ছে, সেই বিল্ডিংটি রেডি হচ্ছে, ততদিন যে আমি হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট নিয়েছি তার উপর আমি কোনো ধরনের কোনো বেনিফিট নিতে পারবো না।
কিন্তু যখন আমার বিল্ডিং পুরোপুরি রকমভাবে রেডি হয়ে গেল এবং সেখানে দেখা গেল আমরা সিসিও পেয়ে গেছি, তখন থেকে আমাদের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টের ছাড় আমি নিতে পারবো এবং আগের যে 5 বছর আমরা ইন্টারেস্ট পেমেন্ট করেছি এবং তার থেকেও আমরা কোনো ধরনের কোনো বেনিফিট পাইনি, সেই সিসি পাওয়ার পর থেকে আমরা কিন্তু সেই বেনিফিট নিতে পারবো। উদাহরণস্বরূপ বলি, যদি দেখা গেল যে আপনি ওই 5 বছর ধরে 5 লাখ টাকা আপনি ইন্টারেস্ট দিয়েছেন, সেক্ষেত্রে ওই 5 লাখ টাকাকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রতি বছর আমাদের 1 লাখ টাকা হচ্ছে। তা আগামী 5 বছর আপনি ওই 1 লাখ টাকা করে আপনি ডিডাকশন এক্সট্রা নিতে পারবেন এই বছর যে ইন্টারেস্ট দিচ্ছেন তার সাথে। অর্থাৎ এই বছর দেখা গেল আপনি 70,000 টাকার ইন্টারেস্ট পেমেন্ট করছেন, তার সাথে ওই 1 লাখ টাকা যোগ হয়ে 1,70,000 টাকার টোটাল বেনিফিট আপনি কিন্তু পেয়ে যাবেন। 6 নম্বর হলো ট্যাক্স অন থার্ড হাউস। 2019-এর বাজেট যখন পেশ হয় তখন গভর্নমেন্ট আমাদের বলেছিল যে আমরা ম্যাক্সিমাম 2টো প্রপার্টি সেলফ অকুপাইড করতে পারবো। অর্থাৎ তার আগে পর্যন্ত আমরা একটা প্রপার্টিকে সেলফ অকুপাইড হিসাবে দেখাতে পারতাম, তখন থেকে কিন্তু আমরা 2টো প্রপার্টিকে সেলফ অকুপাইড হিসাবে দেখাতে পারি। এবার ওই 2টো প্রপার্টির থেকে বেশি প্রপার্টি যদি কোনো কারণে আমাদের কাছে থেকে থাকে, অর্থাৎ আমাদের দেখা হলো 3টে প্রপার্টি রয়েছে, সেক্ষেত্রে ওই 3 নম্বর যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিকে ডিম টু লেট আউট হিসাবে আমাদের দেখাতে হবে। অর্থাৎ ওই 3 নম্বর প্রপার্টি যদি আমরা ভাড়াতে নাও দিয়ে থাকি, সেক্ষেত্রে সেই প্রপার্টির উপর একটা ভাড়া অবশ্যই আমাদের ইনকাম হিসাবে দেখাতে হবে। উদাহরণ হিসাবে ধরলাম যে আমার কাছে 3টে প্রপার্টি রয়েছে, এই 3টে প্রপার্টির মধ্যে যে কোনো একটা প্রপার্টি আমাদের দেখাতে হবে যে আমরা ভাড়া পাচ্ছি এবং সেই ভাড়ার ক্যালকুলেশন আমাদের আন্দাজ মতন করতে হবে যে আশেপাশে যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিতে কত ভাড়া পাচ্ছে সেম সাইজের ঘরে। এছাড়াও আমরা দেখতে পারি যে আমাদের মিউনিসিপাল রেট কত চলছে ভাড়ার ক্ষেত্রে, সেটাকেও আমরা আমাদের ভাড়া হিসাবে দেখাতে পারি। এই ক্ষেত্রেও বলে রাখি, এক্ষেত্রেও আপনি 30%-এর যে স্ট্যান্ডার্ড ডিডাকশন আছেন সেটা পাবেন। এছাড়া আপনি যদি সেই প্রপার্টির উপর কোনো ধরনের কোনো হাউস লোন নিয়ে থাকেন তারও ইন্টারেস্টের উপর আপনি ছাড় পাবেন। 6 নম্বর হলো ডিডাকশন অন রেন্ট পেড। অনেক ব্যক্তি আছে যারা কিনা এইচআরে পান না, কেননা সব ব্যক্তি দেখা যাবে চাকরি করেন না, এছাড়াও দেখা যাবে অনেক কারণবশত সেই ব্যক্তি এইচআরে পাচ্ছেন না। সেক্ষেত্রে আমরা কিন্তু 80GG-তে একটা ছাড় নিতে পারি। এক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কোনো এইচআরে পেলে চলবে না। এক্ষেত্রে আমাদের 3টে কন্ডিশন থাকে। 1 নম্বর হলো আমরা ম্যাক্সিমাম 60,000 টাকা এই বেনিফিট নিতে পারি। 2 নম্বর হলো রেন্ট পেড -10% অফ টোটাল ইনকাম। উদাহরণ হিসাবে ধরে নিলাম যে আমি বছরে 72,000 টাকা রেন্ট পেড করি। এখন এই 72,000 টাকা থেকে মাইনাস যাবে 10% অফ টোটাল ইনকাম। আমার যদি টোটাল ইনকাম দেখা যায় যে 6 লাখ টাকা, সেক্ষেত্রে 10% অফ টোটাল ইনকাম হবে আমার 60,000 টাকা। তাহলে 72,000 টাকা থেকে 60,000 টাকা যদি মাইনাস যায় তাহলে 12,000 টাকা ছাড় আমরা পেতে পারি। আর 3 নম্বর হলো 25% অফ টোটাল ইনকাম। এই 3টে কন্ডিশনের মধ্যে যেটি সব থেকে কম হবে সেটিই কিন্তু আমরা ছাড় পাবো। ন্যাচারালি দেখা যায় যে 2 নম্বর যে অপশনটি আছে সেটি আমাদের সব থেকে বেশি কাজে লাগে। 8 নম্বর হলো ডিডাকশন অন এনপিএস টায়ার 2। আমরা যদি এনপিএস এর টায়ার 2তে ইনভেস্ট করি তাহলেও কিন্তু আমরা ওল্ড রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে সেক্ষেত্রেও আমরা একটা বেনিফিট নিতে পারি। 10 নম্বর হলো ট্যাক্স অন লাইফ ইন্স্যুরেন্স পলিসি। অনেক ব্যক্তি মনে করেন যে লাইফ ইন্স্যুরেন্সের কোনো টাকা ম্যাচিওর হলে যে টাকা আমরা পাচ্ছি সেটা বোধহয় পুরোপুরি রকমভাবে ট্যাক্স ফ্রি ইনকাম। এটা কিন্তু একেবারেই নয়। যদি আমাদের পলিসি 1 এপ্রিল 2013-র পরে আমরা কিনে থাকি, সেক্ষেত্রে আমাদের যে পলিসির সাম এশিওর আছে সেটা যদি আমাদের প্রিমিয়ামের 10 গুণের থেকে কম হয়, সেক্ষেত্রে কিন্তু সেই পলিসি যেটি হবে সেটির ম্যাচুরিটির উপর আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। উদাহরণ হিসাবে বলি যে আপনি কোনো পলিসি নিয়েছেন এবং সেখানে দেখা যাবে যে আপনি বছরে 1 লাখ টাকা প্রিমিয়াম দিচ্ছেন এবং আপনার যে সাম এশিওর আছে সেটা 8 লাখ টাকা। অর্থাৎ আপনার যে প্রিমিয়াম 1 লাখ টাকা তার 10 গুণ করলে হয় 10 লাখ টাকা, কিন্তু তার থেকে কম আছে 8 লাখ টাকা। এক্ষেত্রে আপনার যে পলিসিটি থাকবে সেটা কিন্তু ট্যাক্সেবল। এবার আপনার যদি সাম অ্যাসিওর ওই 10 লাখ টাকার বেশি হয় তাহলে আপনাকে কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে রাখবো, এছাড়া ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এবং এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিডিও, কেননা অনেক ব্যক্তি আছেন যারা কিনা ভুল করে থাকেন এবং তাদের কাছে এর জন্য ইনকাম ট্যাক্সের নোটিশ চলে আসে। 11 নম্বরে হলো ট্যাক্স বেনিফিট অন গ্র্যাচুইটি। গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য গ্র্যাচুইটি পুরোপুরি রকমভাবে ট্যাক্স ফ্রি ইনকাম, কিন্তু প্রাইভেট সেক্টরের কোনো এমপ্লয়ি যদি 20 লাখ টাকার ওপরে গ্র্যাচুইটি পায় তার উপর কিন্তু তাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। কিন্তু তার গ্র্যাচুইটির পরিমাণ যদি 20 লাখ টাকার নিচে হয় সেক্ষেত্রে তাকে কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। 12 নম্বর হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন অন ফ্যামিলি পেনশন।
ফ্যামিলি পেনশনের ক্ষেত্রেও আমরা একটা ছোট ডিডাকশন পেয়ে থাকি 25,000 টাকা পর্যন্ত। এটাও কিন্তু অনেক ব্যক্তিই জানেন না, এবং তাদের যে ফ্যামিলি পেনশন তারা পান সেটা তাদের স্যালারি সেকশনে অথবা পেনশন সেকশনে দেখিয়ে দেয়, এবং তার জন্য দেখা যায় যে 25,000 টাকার যে ডিডাকশন আছে সেটা কিন্তু তার নেওয়া হয় না। ফ্যামিলি পেনশন আপনি যখন দেখাবেন অবশ্যই ইনকাম ফ্রম আদার সোর্সে ইনকাম ফ্রম ফ্যামিলি পেনশন বলে একটি অপশন রয়েছে, সেখানে দেখাবেন, তাহলে কিন্তু সেই টাকার উপর 25,000 টাকা পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনি পেয়ে যাবেন। 13 নম্বর হলো ডোনেশন। ডোনেশনের ক্ষেত্রেও অনেক ব্যক্তি ভাবেন আমরা যে টাকা ডোনেশন করছি পুরোটাই আমরা বোধহয় ছাড় পেয়ে যাব, কিন্তু এটাও একেবারে নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি কোনো এনজিওতে কোনো ধরনের কোনো টাকা ডোনেট করি, সেক্ষেত্রে দেখা যায় যে টাকা আমরা ডোনেট করেছি তার 50% টাকাই আমরা ছাড় পাই, বাকি টাকার উপর আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। এছাড়া দেখা যাবে আমরা যদি পিএফ রিলিফ ফান্ডে কোনো ধরনের কোনো ইনভেস্ট করি, সেটা কিন্তু পুরোপুরি আমরা ছাড় পাই। এই ধরনের অনেক ফান্ড রয়েছে যেই ফান্ডে আমরা ইনভেস্ট করলে পুরোপুরি ছাড় আমরা পেতে পারি। এর বাইরে যে এনজিও ন্যাচারালি আমরা দেখি অথবা চ্যারিটেবল যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেখানে ইনভেস্ট করলে আমরা কিন্তু 50%ই ছাড় পাবো। 14 নম্বর হলো প্রিজাম্পটিভ ট্যাক্সেশন। ছোট যে বিজনেসম্যান রয়েছে তাদের জন্য ইনকাম ট্যাক্সে একটা প্রভিশন রয়েছে। আমরা চাইলে উইদাউট অ্যাকাউন্টস আমরা আমাদের ইনকাম আমাদের আইটিআর এ দেখাতে পারি। এক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো অ্যাকাউন্টস করার প্রয়োজন নেই। আমরা দেখা যাবে আইটিআর 4-এ আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন যদি জমা করে দিই আমাদের সমস্ত ধরনের কাজ হয়ে যায়। এক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যে প্রফিট মার্জিন সেটা কিন্তু 8%-এর উপর হতে হবে। এছাড়া আমরা যদি আমাদের পুরো বিজনেস দেখা যাবে যে ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশনে করেছি, সেক্ষেত্রে আমাদের প্রফিট মার্জিন 6% হলেও আমরা এই স্কিমে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারি। 15 নম্বর হলো ক্যারি ফরওয়ার্ড অফ লস। অনেক ব্যক্তি আছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন অথবা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করছেন এবং সেখানে দেখা যাবে কোনো ধরনের কোনো লোকসান হয়েছে। সেই লোকসান হওয়ার জন্য আমরা দেখা যাবে আমাদের লোকসানই হয়েছে, ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে কি করব। অনেক ব্যক্তি এর জন্য তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন না। এটাও কিন্তু একটা বড় ভুল করেন, কেননা আমরা যদি আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দিতাম তাহলে এই বছরে যে লোকসানটি হয়েছে সেটা কিন্তু আমরা পরের বছর ক্যারি ফরওয়ার্ড করতে পারতাম, এবং ক্যারি ফরওয়ার্ড করার জন্য পরের বছর যদি আমাদের কোনো প্রফিট হয়ে গিয়ে থাকে তার সাথে আমরা কিন্তু সেই টাকাটা অ্যাডজাস্ট করতে পারি। এটা কিন্তু শুধুমাত্র যে ক্যাপিটাল গেনের ক্ষেত্রে হয় তা নয়, বিজনেসের ক্ষেত্রেও আমরা যদি কোনো ধরনের কোনো লোকসান করে থাকি সেটাকেও কিন্তু আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি। আর 16 নম্বর হলো ডিডাকশন অন হেলথ চেক আপ। বহু ব্যক্তি ভাবেন যে 80 যে ডিডাকশন আছে সেই ডিডাকশন আমরা বোধহয় শুধুমাত্র আমাদের মেডিক্লেমের উপর পেতে পারি। এর বাইরে আমরা যদি হেলথ চেক আপ করি তাহলেও কিন্তু আমরা 80 ডিডাকশন নিতে পারি। কিভাবে নিতে পারেন না নিতে পারেন সে সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি। সুজয় বৈদ্য সাইনিং অফ।